ইরান জুড়ে দফায় দফায় হামলা অব্যাহত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিপর্যস্ত। রাজধানী তেহরান ব্যাপক ক্ষতিগ্রস্ত। ইস্ফাহান, কুম ও নাতাতান শহর, তেলাবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। বাংকারে আশ্রয়ের খোঁজে লাখ লাখ ইসরায়েলি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সমঝোতার আভাস দিল ইরান। প্রতিবেশীদের উপর হামলায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমিত পরিসরে দুবাই ও আবুধাবি থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ও মাই গড! এক সপ্তাহ ধরে এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান। হামলা হয়েছে এয়ারপোর্ট, জ্বালানি আর আবাসিক হোটেল সহ বিভিন্ন স্থাপনায়। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তবে শনিবার হঠাৎই নিজেদের অবস্থান পরিবর্তনের ঘোষণা দেয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আরব দেশগুলোতে হামলার কোনো অভিপ্রায় ছিল না দেশটির। সৌদি আরব, কাতার আর বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য ছিল বলে জানান তিনি। প্রতিবেশী দেশগুলো হামলার জন্য ক্ষমাও চান ইরানি প্রেসিডেন্ট। আমি ইরানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই। তবে দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের উপর আর হামলা না হলে আমরাও আর আক্রমণ করব না। গতকাল ইন্টারিম কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্টের এমন বক্তব্য প্রকাশ হতে না হতেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে আসতে থাকে ইতিবাচক সংকেত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন স্বাভাবিক দাবি করে নাগরিকদের মুঠোফোনে বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের জনগণের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানানো হয় খুদে বার্তায়। সীমিত পরিসরে দুবাই আর আবুধাবির বিমানবন্দর দিয়ে বিমান চলাচলের অনুমতি দিয়েছে আরব আমিরাত সরকার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ওয়াশিংটনের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বিপর্যস্ত রাজধানী তেহরান। ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্ফাহান, কুম ও নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে দেশটির আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল। রাতভর দফায় দফায় হামলা। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্ফাহান, কুম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেলাবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতাঞ্জ। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। চলমান যুদ্ধে খুবই ভালো অবস্থানে রয়েছে আমরা। তাদের সেনা, নৌ ও বিমান 3 বাহিনী ধ্বংস হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। তার উপর তাদের নেতারাও নেই। তাদের 32টি জাহাজের সবগুলোই পানির নিচে। ইরানের প্রথম 2 স্তরের সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। একদল অসুস্থ মানসিকতার নেতাদের জন্য অনেক মানুষ মারা যাচ্ছিল, অনেকের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। আমাদের সামনে 2টো পথ ছিল, হয় এই পরিস্থিতি বছরের পর বছর সহ্য করা, না হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা কুড়িয়ে দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনীর উপর গর্বিত আমি। মার্কিন সেন্টকম জানিয়েছে, 1 সপ্তাহে ইরানে 4500-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা, অবকাঠামো, এমনকি আবাসিক এলাকাও।
ইরানের অব্যাহত হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়েছে ইরান। বাহরাইন, কাতার, সৌদি আরবের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল। ইরানি মিসাইল আঘাতে ভয় আতঙ্কে ছুটে ছুটে ইসরায়েলিদের যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল। আবাসিক এলাকা সহ কৌশলগত অবস্থানে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। শনিবার নতুন করে হামলার পরিধি বাড়ায় তেহরান। নতুন ধরনের মিসাইল দিয়ে চালানো হয় হামলা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 200 ডিসি মিসাইল ছোড়া হয়েছে। বাঙ্কার স্থান সংকুলন না হয় বিভিন্ন স্থাপনার আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচানোর তাগিদে সেখানে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারা। এদিকে শুক্রবারের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শনিবারও বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে। এর পাশাপাশি তেল আবিব এবং হাইফাতেও আঘাত হানে মিসাইল। শুধু ইসরায়েল নয়, আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা জোরদার করেছে ইরান। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে ইরাকে। টার্গেট করা হয় একাধিক তেলক্ষেত্র। বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়। ধ্বংস করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের থার্ড রাডার। কাতারের মার্কিন ঘাঁটিতে থাকা FS-132 রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন তিনি। সেখানে বলেন, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া তেহরানের সাথে কোনো চুক্তি করবে না ওয়াশিংটন। তবে ইরান গ্রহণযোগ্য নতুন নেতৃত্ব বেছে নিলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। এমনটি ঘটলে ইরানের ভবিষ্যৎ ভালো হবে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিচার জানান, প্রশাসনের ধারণা অনুযায়ী 4 থেকে 6 সপ্তাহ চলতে পারে সামরিক অভিযান। লেবাননের বেকা ভ্যালিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে ইসরায়েল বাহিনী ও হিজবুল্লাহ গোষ্ঠীর। এক পর্যায়ে হেলিকপ্টারে আসা আইডিএফ সেনারা পিছু হটতে বাধ্য হয়। তবে বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। সোমবার থেকে চলমান হামলায় দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 222 জনে। আহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। লেবাননের বেকা ভ্যালিতে চলছে মুহুর্মুহু গুলিবর্ষণ। নিজ ভূখণ্ডে ইসরায়েলি হেলিকপ্টারের ল্যান্ডিং ঠেকাতে এমন কাণ্ড হিজবুল্লাহর। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, শুক্রবার সিরিয়ার দিক থেকে নবীজিতে প্রবেশ করে ইসরায়েলি সেনাবহনকারী 4টি সামরিক হেলিকপ্টার। সেগুলোর উপস্থিতি নিশ্চিত হতেই শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এ সময় কয়েকটি বিমান থেকে হামলাও চালায় ইসরায়েল। তবে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে এক পর্যায়ে আইডিএফ সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়। পিছু হটার সময় তাদের লক্ষ্য করে রকেট ছুড়ে হিজবুল্লাহ। বেকা ভ্যালি ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা বিমান হামলার শিকার হয়। ত্রিপোলি, টাই ও সিদন সহ বিভিন্ন শহরেও হামলা চালায় ইসরায়েল। বাদ পড়েনি জাতিসংঘের শান্তিরক্ষী সেনাঘাঁটিও। এসব হামলায় হতাহতের শিকার বহু মানুষ। লেবাননে বর্তমানে প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। তাদের বেশিরভাগই বৈরুতের দক্ষিণ উপগড় এবং দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা। শুক্রবার হিজবুল্লাহর 115টি লক্ষ্যবস্তুতে হামলার কথা স্বীকার করেছে আইডিএফ, যার মধ্যে রয়েছে আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা। মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অঞ্চলটির দিকে রওনা দিয়েছে তৃতীয় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার USS জর্জ H.W. বুশ। মার্কিন সংবাদ মাধ্যম ফক্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। নিমিত শ্রেণীর রণতরীটি অতিক্রম করছে আটলান্টিক মহাসাগর। গেল মাসের মাঝামাঝি সমুদ্রে একটি পূর্ণাঙ্গ সমন্বিত যুদ্ধদল হিসেবে প্রশিক্ষণ নিয়েছিল এটি। ফেব্রুয়ারিতেই পেন্টাগনের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, 2 সপ্তাহের মাঝেই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে USS জর্জ H.W. বুশ রণতরী। তবে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলেও জানানো হয়েছিল। এর আগে মধ্যপ্রাচ্যে আরও 2 মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ও USS জেরার্ড আর ফোর্ড মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অনুমোদন দেয়। এর ফলে মিত্র ইসরায়েলকে $15 কোটি বেশি মূল্যের সমরাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। যেসব সমরাস্ত্র সরবরাহ করা হবে তার মধ্যে অন্যতম BLU বোমা।
এর পাশাপাশি বিভিন্ন লজিস্টিক্স ও প্রযুক্তিগত সহায়তা করা হবে। মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিও জানান, দ্রুততম সময়ের মধ্যে এসব অস্ত্র সরবরাহ করা হবে। এ লক্ষ্যে বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ইরানের সাথে লড়াইয়ের জন্য পর্যাপ্ত অস্ত্র মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। এর মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, চলমান যুদ্ধ সামাল দিতে প্রস্তুত মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সমরভাণ্ডারে সব ধরনের ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ মজুদ রয়েছে। এর পাশাপাশি সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান এবং অস্ত্র সরবরাহকারী ব্যবসায়ীদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কিভাবে আরও সমরাস্ত্র মার্কিন বাহিনীকে সরবরাহ করা যায় সেই প্রক্রিয়াও চলছে বলে জানান লেভিট। মধ্যপ্রাচ্যে হামলা চালাতে সহজ নকশা আর স্বল্প মূল্যে নির্মিত শাহেদ 136 ড্রোন ব্যবহার করছে এরা। কামিকাজে বা আত্মঘাতী এসব ড্রোনগুলো বিকট শব্দে লক্ষ্যবস্তুর ওপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। 2500 কিলোমিটার ফ্লাইং রেঞ্জের ড্রোনগুলো বানাতে মাত্র $20 থেকে $50,000 খরচ হয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে থাকা মূল্যবান ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করতেই ব্যাপক হারে এসব ড্রোন নিক্ষেপ করছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইরানের ব্যাপক তাণ্ডব। মার্কিন ঘাঁটির পাশাপাশি ইরানের ড্রোন মিসাইলের নিশানায় ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর দূতাবাস, জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর, এমনকি বিলাসবহুল বহু হোটেল ও ভবন। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাতে 2000-এরও বেশি শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে ইরান। কামিকা কাজের ড্রোন হিসেবে পরিচিত এসব যুদ্ধাস্ত্রগুলো যে কোনো লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়ে ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতি। সহজ নকশা ও কম খরচে তৈরি দূরপাল্লার এসব ড্রোনগুলোর নির্মাণের খরচ আনুমানিক $20 থেকে $50,000। মধ্যপ্রাচ্য জুড়ে বিপর্যয় ঘটানো এইসব ড্রোনগুলো উৎক্ষেপণ করার আগেই প্রোগ্রাম করে দেওয়া হয় এর নির্দিষ্ট গন্তব্য। স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেমের মাধ্যমে যুদ্ধাস্ত্রগুলো চিনে নেয় সেই গন্তব্যে পৌঁছানোর পথ। 2500 কিলোমিটার রেঞ্জের ড্রোনগুলো উড়তে পারে ঘণ্টায় প্রায় 185 কিলোমিটার বেগে। 115 ফুট দীর্ঘ এক ড্রোন বহন করতে পারে 30 থেকে 50 কেজি ওজনের ওয়ারহেড। ডেল্টা উইং বা ত্রিভুজাকার হওয়ার পাশাপাশি ভূমির খুব কাছ দিয়ে উঠতে পারার ক্ষমতা থাকায় বড় মিসাইল শনাক্তকারী রাডার ও আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলোর চোখে খুব সহজেই ধুলো দিতে পারদর্শী এই ড্রোন। জিপিএস জ্যামিং সিস্টেম, লেজার ওয়েপন ও অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় এই ড্রোন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে থাকা মূল্যবান মিসাইল ও ইন্টারসেপ্টরের মজুদ শেষ করার উদ্দেশ্যেই ঝাঁকে ঝাঁকে এসব স্বল্প মূল্যের ড্রোন ছুটছে ইরান। এরই মাঝে সম্প্রতি ভূগর্ভস্থ একটি বাংকারে সারিবদ্ধভাবে সাজানো শাহেদ 136-এর ভিডিও প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম ফার্স্ট নিউজ। যুদ্ধের প্রস্তুতি নিতেই এসব হাজার হাজার ড্রোন নির্মাণ করে রেখেছিল ইরানের গার্ড বাহিনী IRGC বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে পাকিস্তানে জ্বালানির দাম 20% বৃদ্ধি পেয়েছে। সরকার ঘোষিত নীতি অনুযায়ী লিটার প্রতি 55 রুপি করে দাম বৃদ্ধি করা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক এই ঘোষণা দেন। এর ফলে ডিজেলের দাম লিটার প্রতি 321 রুপি এবং পেট্রোলের দাম 335 রুপিতে বিক্রি হবে। বিবৃতিতে ইসলামাবাদ জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তা স্থানীয় বাজারেও সমন্বয় করতে হয়েছে। পাকিস্তান মূলত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আমদানি করে। সম্প্রতি দেশ দুটির বিভিন্ন জ্বালানি কেন্দ্রে হামলা চালায় ইরান। চাপে পড়ে রাশিয়ার উপর থেকে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসন। হরমুজ প্রণালী বন্ধের জেরে তেলের বাজারে যে টালামাটাল দশা তৈরি হয়েছে তা সামাল দিতে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অবরোধের আওতায় সাগরে আটকে থাকা রাশিয়ার লাখ লাখ ব্যারেল তেল প্রবেশ করতে পারবে ভারতে। হরমুজ প্রণালী বন্ধের জেরে তেলের বাজারে টালামাটাল দশা, নাজেহাল বিশ্ব আজ লেগেছে যুক্তরাষ্ট্রেও, যার প্রমাণ সংকট মোকাবেলায় দেশটির সাম্প্রতিক চেষ্টা। একদিন আগেই সাগরে আটকে থাকা নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ার ক্রুড যাতে ভারতে প্রবেশ করতে পারে 30 দিনের জন্য সে বিষয়ে ছাড় দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একদিনের মাথায় ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী জানালেন, বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ কিছুটা স্বাভাবিক রাখতে রাশিয়ার তেলের উপর থেকে আরও কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, আর সেই জ্বালানি প্রবেশ করতে পারবে ভারতে। ভারতকে রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেল ক্রয় বন্ধ করতে বলেছিলাম, তারা সেটা করেছিল।
যুক্তরাষ্ট্রের তেল দিয়ে চাহিদা পূরণ করতে যাচ্ছিল তারা, কিন্তু বিশ্বজুড়ে তৈরি হওয়া সাময়িক শূন্যতা পূরণে ভারতকে অনুমতি দিয়েছে রাশিয়ার কাছ থেকে তেল নিতে। আরও কিছু নিষেধাজ্ঞাও তুলে নিতে পারি। সাগরে অবরোধের আওতায় রাশিয়ার লাখ লাখ ব্যারেল তেল আছে, সেগুলো ব্যবহারের মাধ্যমে সরবরাহ তৈরি করতে পারি। হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিতেও কাজ চলছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী। আগে সেন্টকমের কাছ থেকে শুনতে চাই, তারা যখন মনে করবে ওই রুট নিরাপদ তখনই ব্যাপার হবে। ইরানের এবং চীনের কয়েকটি নৌযানকে ওই পথে যেতে দেখা গেছে। আমরাও সমাধানের চেষ্টায় আছি। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে রাশিয়ার তেলের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে, এমন কথা জানিয়েছে ক্রেমলিন। ইরান যুদ্ধের জেরে রাশিয়ার জ্বালানির চাহিদায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাচ্ছি। তেল ও গ্যাস দুটির ক্ষেত্রেই রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী। চুক্তি অনুযায়ী সরবরাহের সক্ষমতাও আছে। তবে ভারতের কাছে কি পরিমাণ তেল সরবরাহ করবে মস্কো তা প্রকাশ করেননি পেসকভ। ফকারি, চুক্তি অনুযায়ী সরবরাহের সক্ষমতাও আছে, তবে ভারতের কাছে কি পরিমাণ তেল সরবরাহ করবে মস্কো তা প্রকাশ করেননি পেসকভ। ডর্থি তাসরিন, যমুনা নিউজ। ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, এমন খবরে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটে। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন তিনি। জানান যুক্তরাষ্ট্র সবকিছুই নজরে রাখছে। ঘটা উচিত নয় এমন কিছু প্রকাশ্যে হোক বা গোপন পথে তা শক্তভাবে প্রতিরোধ করা হবে। পিট হেগসেটের দাবি, কে কার সাথে কি নিয়ে কথা বলছেন তা নিয়ে স্পষ্ট অবগত আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারে মার্কিন জনগণ। আজারবাইজানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শুক্রবার এই অভিযোগ করেছে দেশটি। আইআরজিসির এই হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান। তাদের অভিযোগ, বাকুতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস, ইহুদিদের সিনাগন ছিল হামলার লক্ষ্য। এছাড়াও দেশটিতে বসবাসরত ইহুদি নেতাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আজারবাইজানে 6 থেকে 100,000 ইহুদি বসবাস করে। এর আগে বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ করেছিল বাকু, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তেহরান। শক্তিশালী এক টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রাণ হারিয়েছে 3 জন, আহত কমপক্ষে 12 জন। আহতদের মধ্যে 3 জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। শুক্রবার তীব্র ঝড়ের কবলে পড়ে ইউনিয়ন, লেক, 3 রিভার্স সহ রাজ্যটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। নানা স্থানে ধসে পড়েছে বেশ কয়েকটি ভবনের ছাদ, উপরে গেছে অনেক গাছ। এ সময় দক্ষিণ মিশিগান সহ বিভিন্ন এলাকায় জারি করা হয় টর্নেডো সতর্কতা। শুক্রবার সন্ধ্যায় কর্তৃপক্ষ জানিয়েছে এখনও শেষ হয়নি ঝড়ের সংখ্যা। রাতভর নতুন করে আবারও আঘাত হানতে পারে ঝড়। ইরানের সাথে চলমান যুদ্ধে পাকিস্তানের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব। উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তি অনুযায়ী ইসলামাবাদের কাছে এই দাবি করে রিয়াদ। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের সাথে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান। সেখানে সৌদি আরবের বিভিন্ন স্থানে ইরানের হামলার বিস্তারিত তুলে ধরান তিনি। ইরানের এসব কর্মকাণ্ড আঞ্চলিক সংঘাত আরও উস্কে দিতে পারে বলে সতর্ক করেন পাকিস্তানের সেনাপ্রধান। পাশাপাশি সৌদিতে হামলার বিরুদ্ধে যৌথভাবে কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও হয় আলোচনা। গেল বছর নেটো ধাঁচে সামরিক চুক্তি করে সৌদি আরব পাকিস্তান। চুক্তি অনুযায়ী সদস্য দেশগুলোর কোনো একটির উপর সামরিক হামলা হলে সাহায্যে এগিয়ে আসবে অপর দেশ।